রহস্যে ঘেরা তমালগড় সম্রাট ত্রিবিক্রমের রাজবংশের এক রক্তাক্ত ইতিহাস, সাথে তার অধিষ্ঠাত্রী দেবীর অতল হতে পুনর্জাগরণ, দেবী মহামায়ার অমোঘ আহ্বান। গুপ্তপথে গুপ্তধনের হদিস দেবে কে? গুপ্তপথের দ্বার রক্ষী কবন্ধু যে। ঈশান কি পারবে তার দেবকন্যা জয়াকে নিয়ে এই রহস্যের সমাধান করতে? পারবে মহামায়ার আশীর্বাদে তমালগড়ের অভিশাপ মোচন করতে? চলুন জেনে নেওয়া যাক। নমস্কার। আধুনিকতার যুগে হারিয়ে যেতে বসা বাংলা সাহিত্যের নানান রত্নভাণ্ডারকে আপনাদের সামনে তুলে ধরতে দুর্গতি না আসেনি। দুর্গা দুর্গা দেবী নমস্তুতে। স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে আরাম করে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসল ঈশান। এতদিন ধরে শিক্ষকতা করছে, তবুও এই বার্ষিক পরীক্ষা শেষের আনন্দটা তার কাছে চিরনবীন। তার মেয়ে জয়াও শীতের ছুটিতে গতকালে এসেছে। তার এই পুরো ডিসেম্বর ছুটি, ঈশানেরও তাই। এখন মেয়েকে নিয়ে সময় কাটানোই তার লক্ষ্য। জয়া ঈশানের নিজের মেয়ে নয়, দত্তক নিয়েছিল বছর 10 আগে। তখন জয়ার বয়স ছিল 10 বছর। বাবা মা হারিয়ে এসেছিল মামার আশ্রয়ে। খানিকটা বিক্ষিপ্ত চিত্ত ছিল, হাসত না, কথা বলতেও কম। তার মামা শিবশঙ্কর দেবীগঞ্জের একটি কুঠি বাড়ির কেয়ারটেকার ছিল। বর্তমানে ওখানে রিটায়ারমেন্ট ভোগ করছে পত্নীর সাথে। তার ছেলে বিদেশে পড়ত, এখন ওই কুঠি সংলগ্ন ফিশ ফার্মের ম্যানেজার। জয়া এখন 20 বছরের তরুণী, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ফার্মেসি নিয়ে পড়াশোনা করছে। ঈশানেরও একটি পরিবার ছিল। একটি অগ্নি দুর্ঘটনায় সে তার পত্নী ও কন্যাকে হারায়। বেঁচে থাকলে মেয়েটা জয়ার সমানই হতো প্রায়। টেবিলে খেতে বসে জয়াকে জিজ্ঞেস করলো ঈশান, আরে তোর মামা ফোন করেছিল? সে তো রোজই করে, না করলে মামার ভাত হজম হয়। সেই তো। মাছের ঝোলটা কেমন হলো? তুই রাঁধেছিস? একদম। ও মা, তুই রাঁধতে গেলি কেন? সবে কাল এলি। কি রেঁধেছিলে তুমি? ওই পোড়া মরিচের আলু ভর্তা আর টলটলে মসুরের ডাল। ও দিয়ে খাওয়া যায়? ফ্রিজে মাছ ছিল তাই রাঁধলাম। বেশি বড় হয়ে গেছিস না? ছাড়ো তো, কেমন হলো বলো না। ফার্স্ট ক্লাস। লাজাটা খেয়ে মুখ প্রাণ পেট সব জুড়িয়ে গেছে। আচ্ছা, তোমার লাস্ট ইউটিউব ভিডিওটা কি নিয়েছিল যেন? মিস করে ফেললাম। তন্ত্রের ষটচক্র প্রকরণ। ভালো ভিউজ হয়েছে ওতে। দেখতে হবে। ও হ্যাঁ, বেশ কয়েকটা মেল এসছে। বিশেষ কোনো মেল থাকলে বল। ইউটিউব ভিডিও সম্পর্কে মেল দেখে দেখে চোখ পচে গেল। প্রত্যুষ আঙ্কেল মেল করেছে, আজ সন্ধ্যায় আসবে, ডিনার করবে বললো। ইন্টারেস্টিং। আর কিছু বলেছে নাকি? কি প্রপোজাল নিয়ে আসবে বললো। প্রপোজাল? আমাকে আবার কিসের প্রপোজাল? এই দেখো, খাও তো আগে, এখনই ব্যবসা করে ডুব দিও না। প্রত্যুষ চট্টগ্রাম শহরের একটি প্রথম শ্রেণীর ফিশ হ্যাচারির হেড কনসালটেন্ট। সেই সাথে নিজ গ্রাম দেবীগঞ্জে নিজস্ব ফিশ ফার্ম আছে। জয়ার মামা শিবশঙ্কর যে কুঠিতে কেয়ারটেকার ছিল, সেই কুঠি সংলগ্ন ফিশ ফার্মটি তারই। বিয়ে করেছে, যমজ বাচ্চাও আছে। নাম রেখেছে আগম আর আদ্রা। মাঝে মাঝে ঈশানের বাড়িতে আসে, জয়াকে মেয়ের মতো স্নেহ করে। ঘড়িতে 5:10। একবিংশ শতাব্দীর এই সময়টায় যখন নগরায়নের করাল গ্রাসে একে একে মফস্বলগুলো তাদের গ্রামীণ সত্তা হারিয়ে আধুনিক হচ্ছে, সেই জায়গায় ঈশানদের দক্ষিণা বাজার এখনও তার আদি রূপ ধরে রেখেছে। সূর্য অস্তাচলে যেতে যেতেই শেষ অগ্রহায়ণের শীতের আমেজ জাঁকিয়ে বসেছে এখানে। ঝিঝিদের চিৎকার কীর্তনও আরম্ভ হয় তখন থেকে। দরজা খুলল জয়া। বাইরে প্রত্যুষ দাঁড়িয়ে। আরে আঙ্কেল, এসো এসো এসো। আরে আরে, বেঁচে থাক বেঁচে থাক। কেমন আছিস মা? ভালো। কবে এলি ঢাকা থেকে? এই তো গতকাল দুপুরে।
তুমি কি বাইরে দাঁড়িয়ে বকবক করবে নাকি? ভিতরে এসো তো, বাইরে ঠান্ডা। পেছন থেকে ঈশানের আগমন। ঈশান সল্লাসে বলে ওঠে, আরে আসুন আসুন মিত্তির বাবু, কি সৌভাগ্য আমার, আসুন। লজ্জা দেবেন না দাদা, আমি আপনার দর্শনে ধন্য। বসুন বসুন, আপনি বসুন, আমি একটু সন্ধ্যা বন্দনাটা সেরে আসি। জয়া, ওনাকে বরং একটু জল টল দে। আপনি বসুন, আমি আসছি। খানিক বাদে ঈশান বসার ঘরে এলো। জয়া উঠে গিয়ে চলে গেল ঠাকুর ঘরে। ঈশান বলল, তো মিত্তির বাবুর কি প্রপোজাল? আপনার তো স্কুলের পরীক্ষা শেষ, ডিসেম্বর ছুটি, জয়াও মাসখানেক ছুটিতে আছে। আমার হ্যাচারি ফার্মেও এখন কাজের চাপ নেই। তো বলছিলাম যে বেড়াতে যাবেন। বেড়াতে? কোথায়? আগে আমার শ্বশুর বাড়ি হরিপুকুর গ্রামে। আপনার শ্বশুর বাড়িতে? আমি মানে কেন? সুন্দর জায়গা, ত্রিপুরা বর্ডার ঘেঁষে, ছোট ছোট পাহাড় আছে, ঝর্ণা আছে, ছড়া আছে। মিত্তির মশাই, ঝেড়ে কাশুন তো, আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। আসলে ওই হরিপুকুর গ্রামের কাছে তমালগড় বলে একটা জায়গা আছে, জায়গাটা নাকি অভিশপ্ত। অভিশপ্ত? কিরকম অভিশপ্ত? প্রায় হরিপুকুর আর তার আশেপাশের গ্রামের লোকেরা রাত্রে নিশি ডাকে ওই তমালগড় গ্রামের জনবিবর্জিত জঙ্গলে হারিয়ে যায়। তাদের নাকি একদমই পাওয়া যায় না। ওরে বাবা, টোটালি গায়েব? তেমনই তো শুনলাম। গল্পটাকেও ভালোই করেছে বলুন, আপনিও বিশ্বাস করলেন? খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। আমারই শ্বশুরের এক প্রতিবেশীর 12 বছরের ছেলে গায়েব হয়ে গেছে ওই জঙ্গলে। মিত্তির বাবু, আপনি আমায় কেস সলভের কথা বলছেন না তো? না না, কি যে বলেন, আপনাকে আমি একটু ঘুরিয়ে আনতে চাইছি, এই আর কি। পেছন থেকে জয়ার উল্লাসিত কণ্ঠ শোনা গেল, আরে বাস, জব্বর কেস তো বাপি। আঙ্কেল, তুমি ভেবো না, বাপিকে আমি রাজি করাবো। কথা শোনো মেয়ের, বেড়াতে যাওয়ার নাম শুনলি অমনি লম্ফজম্প শুরু। ব্যাস, জয়া মা যখন বলে দিয়েছেন তখন আর কি চিন্তা, আমি নিশ্চিন্ত। জয়া চা নিয়ে এলো। টুকটাক সাংসারিক কথাবার্তা চলল। একটু পর মোবাইলে একটি কল পেয়ে প্রত্যুষ বলল, এক্সকিউজ মি, আমি এই যাব আর এই আসব। বলেই সে বেরিয়ে গেল বাইরে। এবার ঈশান কপট রাগের ভান করে জয়ার দিকে চেয়ে বলল, এটা কি হলো রে? কোনটা? তুই প্রত্যুষ বাবুর কথায় রাজি হয়ে গেলি? হব না, এমন সুযোগ কেউ হাতছাড়া করে? কি সুযোগ? একে সাসপেন্স, থ্রিল, তার উপর আবার হরর। উফ, ভাবা যায় না। তুমি ঈশান গোয়েন্দা আর আমি জয়া অ্যাসিস্ট্যান্ট, জমে যাবে পুরো। তোর মাথা এই ব্যোমকেশ পড়ে আর ওই সাউথের থ্রিলারগুলো দেখে দেখে মাথা একেবারে খারাপ হয়ে গেছে। উফ, এসব ছাড়ো তো, চলো না, কতদিন ঘোরা হয় না, এবার ঘুরে আসি। এমন সময় প্রত্যুষ ঘরে ঢুকল, হাতে ধরা পলিথিনের বড় প্যাকেট। ঈশান বলল, এসব কি আবার? হোম ডেলিভারিতে অর্ডার করলাম, জয়ামার প্রিয় কাচ্চি। নে জয়ামা, টেবিলে রাখতো। জয়া এসে হাসি মুখে নিয়ে গেল প্যাকেট। এবার প্রত্যুষ আবার বলে, তো আমার ছেলে মেয়ের পরীক্ষা শেষ 8 তারিখ, 9 তারিখ সকালেই আমি মাইক্রো নিয়ে চলে আসব। আপনাদের এখান থেকেই পিক আপ করে নেব, কেমন? মানে যেতেই হবে? আপনি আমার বড় দাদার মতন, আপনারটা ফেলবেন না প্লিজ। পেছন থেকে জয়া বলে ওঠে, ওকে আঙ্কেল, ডান। আগে তো কাচ্চি বিরিয়ানি আস্বাদন হোক, ঠান্ডা হয়ে যাবে যে। হাসতে হাসতে ঈশান বলল, অত কিম, চলুন তবে। নির্দিষ্ট দিনে যথা সময়ে মাইক্রো নিয়ে প্রত্যুষ হাজির। ভেতরে তার স্ত্রী আর যমজ ছেলে মেয়ে দুটো। ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠে বসে ঈশান ও জয়া। গাড়ি ছুটতে শুরু করল। ঘণ্টা দেড়েক পরেই গাড়ি ফটিকছড়িতে প্রবেশ করে। রাস্তার ডান দিকে স্রোতস্বিনী হালদা আর বামে দিগন্ত বিস্তৃত সদ্য ফসল শূন্য ধানক্ষেত। কিছু দূর গিয়ে হালদার দিক বদলে চলে গেল উজানে পার্বত্য খাগড়াছড়ির দিকে। এবার শুরু হলো দুধারে সাজানো চা বাগান। হালকা শীতের মিষ্টি রোদে ঝলমল করছে পাতাগুলো।
জয়ার মন ভরে যায়। তারপরেই শুরু হলো ছায়া শীতল চিরসবুজ রাবার বাগানের সারি। চেনা অচেনা বড় বড় পাহাড়ি গাছগাছালি আর ভূমির কিঞ্চিত স্ফীতি জানান দিচ্ছিল পাহাড় এসে গেছে কাছেই। এবার ওদের গাড়িটা নেমে গেল বাম পাশের ঢালু রাস্তায়। সোজা রাস্তাটা রামগড়ের দিকে চলে গেছে, যার শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে ত্রিপুরার সাবরুমে। ওখানে ওদের সঙ্গী ছোট ছোট টিলা আর পাথুরে ঝর্ণাগুলো, তার মধ্যে বয়ে যাওয়া টলটলে স্বচ্ছ পাহাড়ি জল। ঈশানের পাশেই বসেছিল প্রত্যুষ। ঈশান আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মিত্তিরবাবু, বলুন তো তমালগড়ের ব্যাপারটা কি? শুনেছি তার পিছনে ইতিহাস আছে। কোনো এক জমিদারের এলাকা ছিল ওটা। সেই জমিদারটি নাকি জায়গাটিকে অভিশপ্ত করে দেয় মন্ত্র বলে। তারপর থেকে ওই তমালগড়ের জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু নিশির ডাকের একটা কথা বলছিলেন না? অনেকেই নাকি রাত্রে নিশির ডাক শুনে বাইরে বেরিয়ে যায়। তারা হারিয়ে যায় ওই তমালগড়ের জঙ্গলে, আর পাওয়া যায় না। হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি ওখানে? বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। দূর থেকে শুধু জঙ্গলটা চোখে দেখেছি। গাড়ি চলতে চলতে প্রায় বেলা 11টা নাগাদ গাড়ি গিয়ে ঢুকলো তমালগড়ের সীমানায়। এমন সময় প্রত্যুষ গাড়ি থামাতে বলে আর ঈশানকে বলে, ডান দিকেই তমালগড়ের জঙ্গল। ঈশান নামল। রাস্তার বামে একটা টিলার মতো অনুচ্চ সবুজ পাহাড় আর ডান পাশে জঙ্গল। ঈশান ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলো, আর তারপর কাউকে না বলে কয়ে দুম করে বাম পাশের ছোট পাহাড়টায় উঠে গেল তরতর করে। প্রত্যুষ আর জয়া অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। প্রত্যুষের স্ত্রী রইল গাড়ির ভেতরেই, আর বাচ্চা দুটো এতক্ষণ হইচই করতে করতে ঘুমিয়ে পড়েছে। একটু পরেই ঈশানের গলা শোনা গেল, মিত্তিরবাবু উঠে আসুন। প্রত্যুষও পাহাড়ে ওঠে, পেছনে পেছনে জয়া। মোটামুটি শীর্ষেই দাঁড়িয়ে ঈশান। এবার ঈশান বলল, মিত্তিরবাবু সত্যিই বলেছিলেন আপনি এই জঙ্গল সম্পর্কে কিছুই জানেন না। ওমা, এমন কি জানলেন বলুন তো? আপনার এই জঙ্গলটি তো জঙ্গলই নয়। জঙ্গল নয়? নিজেই দেখুন না। প্রত্যুষ আর জয়া দুজনেই তাকায়। প্রত্যুষের চোখ বড় বড় হয়ে গেল। সত্যি তো, সামনের দিকে বড় বড় কয়েক সারি গাছ থাকলেও সেগুলোর আড়ালে আছে একটা বাড়ি। একতলা বাড়ি বটে, কিন্তু বেশ প্রশস্ত, খানিকটা বর্গাকার, আর বাড়ির পেছনেই দেখা যাচ্ছে গভীর পাহাড়ি খাদ। কি দেখলেন মিত্তিরবাবু? হে মা, এ তো একদমই বুঝতে পারিনি। এ তো জঙ্গলই নয়, বরং জঙ্গলীভূত কোনো বাড়ির বিশাল আঙিনা। কারেক্ট। আর দেখুন গুগল ম্যাপ, পেছনে যে খাদ দেখছেন ওটার ওপারেই ত্রিপুরা, মানে একদম বর্ডার ঘেঁষা বাড়ি, বুঝলেন? তবে কি ওই বাড়িতেই কোনো ঘোটালা আছে? হতে পারে, নাও হতে পারে। চলুন বাড়ি যাওয়া যাক। প্রত্যুষের শ্বশুরবাড়িটা দোতলা দালানের মতো। উজ্জ্বল রঙের বাড়িটা সবুজ শ্যামলিমার মাঝে বেশ চোখে পড়ে। মোটামুটি উষ্ণ অভ্যর্থনা পেল জয়া আর ঈশান। খাবার দাবারও হলো। খাওয়া শেষে ঈশান ও জয়া বসল বৈঠকখানায়। প্রত্যুষের শ্বশুরমশাই অমৃতবাবু একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ফটিকছড়ির একটি রাষ্ট্রায়ত্ত টি এস্টেটে ম্যানেজার পদে ছিলেন। খুব গল্প করতে ভালোবাসেন। ঈশান বলল, আচ্ছা মেসমশাই, তমালগড় নিয়ে আপনাদের গ্রামে কি সব কথা প্রচলিত আছে? হ্যাঁ বাবা, আমি তো এই গ্রামেই আছি রিটায়ারমেন্টের পর থেকে। দীর্ঘ সময় ফটিকছড়ি কোয়ার্টারে ছিলাম। আমার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে শহরে থেকেছে ওদের লেখাপড়ার জন্য। বাড়ি এক প্রকার খালি পড়েছিল। এই তো সবে 3-4 বছর ধরে থাকছি এখানে। বিশেষ কিছুই জানি না। তবে কি? আসলে ওটা তো বর্ডার এরিয়া। সম্ভবত কোনো বড় র্যাকেট ওখানে আস্তানা ঘিরেছে। ওরাই সব করছে। গ্রামের মানুষ সরল সিধে, এরা কি বার বোঝে বলুন? ও আচ্ছা। তবে হ্যাঁ, এই গ্রামে একজন আছেন যে দাবি করে বলছেন যে এটি একটি অলৌকিক ব্যাপার। তা কে তিনি?
এই গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ, হরি মন্দিরের পূজারী। লোকে বলে ওনার নাকি বাক সিদ্ধি আছে। যা বলেন তাই ফলে? হ্যাঁ, গ্রামের লোক নাকি বেশ কয়েকবার চাক্ষুষ প্রমাণও পেয়েছে। ভেরি ইন্টারেস্টিং। ওনাকে একবার দর্শন করতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আজ সন্ধ্যায় নিয়ে যাব আপনাকে। মন্দিরটাও বেশ সুন্দর, প্রায় 300 বছরের পুরনো মন্দির। দেখবেন ভালোই লাগবে। জয়ার মুখের কৌতূহল বেড়ে দ্বিগুণ হয়, আর তা দেখে ঈশান মুচকি মুচকি হাসতে থাকে। সন্ধ্যায় প্রত্যুষ আর অমৃতবাবু ঈশানদের নিয়ে গেল হরি মন্দিরে। মন্দিরটি খুব দূরে নয়, বড়জোর 5 মিনিটের রাস্তা। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার আগে আকাশ রাঙিয়ে দিয়ে গেছে। ঘর ফিরতি পাখিদের কলকাকলি প্রতিধ্বনিত হচ্ছে ঘন ঘন। মন্দিরের আঙিনায় এসে দাঁড়ালো ওরা। নাট মন্দিরে সংকীর্তন চলছে, আর গর্ভ মন্দিরে আরতি হচ্ছে। স্বল্প আলোয় আপাতত যা বোঝা যাচ্ছে, রেখ দেউল রীতিতে নির্মিত মন্দির। প্রাচীনত্বের ছাপ সুস্পষ্ট। স্তম্ভগুলো বেশ মোটা গোলাকার, আর তার মধ্যে আবার নানাবিধ কারুকার্য তো আছেই। 4 জনেই নাট মন্দিরের একদিকে এসে দাঁড়ালো। 3 বার শঙ্খধ্বনি করে আরতি শেষ করলেন বৃদ্ধ পূজারী। তারপর একটা থালায় করে প্রসাদ হিসেবে নিয়ে এলেন অনেকগুলো লাল সাদা বাতাসা। কীর্তনকারী কিশোর যুবকদের হাতে হাতে দিলেন। এবার ওদের দিকে চোখ পড়তেই আস্তে আস্তে বললেন, ও মা, অমৃতবাবু, আসুন আসুন, সাথে জামাই না? হ্যাঁ ঠাকুর, আর এই যে ইনি ঈশান ভট্টাচার্য, জামাইয়ের বন্ধু প্রতিম বড় ভাই, আর এই তার মেয়ে। ঈশান আর জয়া হাত জোর করে নমস্কার করল। ঠাকুরমশাই যথেষ্ট বৃদ্ধ হয়েছেন। মাথার চুল সামনের দিকে না থাকলেও পেছনে খানিক লম্বা, মুখে সাদা লম্বা দাড়ি। বয়সের ভারে একটু ঝুঁকে পড়লেও শরীর এখনো মজবুত বলা চলে। ওদের সবার হাতে 2টো করে বাতাসা দিলেন পূজারী। এবার অমৃতবাবু বললেন, ঠাকুর, ঈশানবাবু আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। হ্যাঁ, বলুন না। এবার ঈশান বলল, আগে ঠাকুরমশাই, তমালগড়ের জঙ্গলবাড়ি সম্পর্কে আপনি কিছু জানেন? কি বললে বাবা? জঙ্গল বাড়ি? তা বেশ বেশ। ওই জঙ্গলের ভেতর যে একটি বাড়ি লুকিয়ে আছে, সেটি অনেকেই জানে না। তুমি নিশ্চয়ই দেখেছ। আগে হ্যাঁ, কাছের পাহাড়ের একটু ওপরে উঠেই দেখলাম। তা ওর ব্যাপারে জানতে চাও কেন? এমনি শুনলাম এই গ্রামে আপনি জানেন সেই সম্পর্কে। গ্রামের কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ নিশ্চিতভাবে জানে না। আপনি নাকি জানেন, তাই। কিন্তু বাবা, কোনো স্পষ্ট উদ্দেশ্য না থাকলে আমি বলতে অপারগ। বেশ, আমি এই রহস্যের সমাধান করতে চাই। কি বললে? রহস্য? না বাবা, রহস্য নয়, সাপ, অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, অবশ্য রহস্য তো আছেই, সাথে আছে পিশাচি মায়া। কিরকম? সবটি বলার আগে আমি একটি পরীক্ষা নিতে চাই। বুড়ো হয়ে যাচ্ছি, এখনো পরীক্ষা দিতে হবে? বেশ, দিলাম না হয়। তবে আমার সাথে গর্ভ মন্দিরে এসো। দুজনেই গর্ভ মন্দিরে প্রবেশ করে। ভেতরটাও বেশ জমকালো, টেরাকোটার কাজ করা, আর একটা ঝাড় লণ্ঠন শোভা বাড়িয়েছে। বেদির ওপর কালো পাথরের বিষ্ণু মূর্তি, কোলে পিতলের লক্ষ্মীর মূর্তিও আছে। মাথার ওপর সপ্তমস্তক অনন্ত নাগ। এমন মূর্তি বাংলায় সচরাচর চোখে পড়ে না। মূর্তির গায়ে সোনার অলঙ্কার, কপালে রৌপ্য খচিত তিলক। লক্ষ্মীর গায়েও গয়না আছে। সব মিলিয়ে সম্পূর্ণ প্রতিমার উচ্চতা বড়জোর 5 ফুটের মতো। এবার মূর্তিটি দেখিয়ে পূজারী প্রশ্ন করলেন, এই বিগ্রহে কিছু একটা অনুপস্থিত আছে, বলো তো দেখি সেটি কি?
ঈশান খানিকক্ষণ তাকিয়ে রইল মূর্তির দিকে, তারপর হেসে বলল, কুণ্ডল, বিষ্ণুর কানে কুণ্ডল নেই। 4 হাত, শঙ্খ চক্র গদা পদ্ম, বুকে ভৃগুপদ্ম চিহ্ন, বাকি সবই বোঝা যাচ্ছে। সে কি কথা? ওই তো স্বর্ণকুণ্ডল ঝলমল করছে। ওগুলো বিষ্ণুর কুণ্ডল নয়, বিষ্ণুর ধ্যান মন্ত্রে মকরাকৃতি কুণ্ডলের কথা বলা আছে। এগুলো সূর্য কুণ্ডল। বাহ, চমৎকার! প্রথম ধাপে তুমি পাস। এবার আসি দ্বিতীয় ধাপে। একটু দাঁড়াও। এই বলে পূজারী বিগ্রহের সামনে গেলেন। হাত জোড়ে নমস্কার করে বিগ্রহের বাম দিকের ওপরের হাত থেকে রূপোর শঙ্খটা নিলেন, আর তার গর্ত থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে আবার শঙ্খটা রেখে দিলেন যথাস্থানে। কাগজটি ঈশানের হাতে দিয়ে বললেন, এতে সূত্র লেখা আছে। সূত্র ধরে আগামীকাল সূর্যাস্তের আগে যদি ওই কুণ্ডল জোড়া খুঁজে বের করতে পারো, তবেই সব জানবে তুমি। ঈশান কাগজের ভাঁজ খুলল। বেশ পুরনো কাগজ, বাদামি হয়ে গেছে। সাবধানে ভাঁজ খুলতে গিয়েও 2 দিক থেকে কাগজের কিছুটা ভেঙে গেল। এতে টানা টানা বাংলা অক্ষরে একটি ছড়া লেখা আছে। ঈশান পড়তে থাকে, বিংশ পদ পুষা পানে নাগারির থেকে 30 পদ যাও আরো কৈলাসের দিকে, তদ্বামে নিজ স্থির অম্বুজায় লীন, শঙ্খচূড়ের বউ দেখে আয়না সারাদিন, যথাস্থানে খুঁজে দেখো সব দিনু বলে, পাইবে খুঁজিয়া তবে হরির কুণ্ডলে। তো বাবা, কাল দেখা হবে তো? নিশ্চয়ই, আজ আসি তবে। বেশ, এসো। হরি মঙ্গল করুন। ঈশান ঘরে বসে আছে। জয়া পাশের ঘরে বসে গল্প করছে প্রত্যুষের শাশুড়ি আর শ্যালিকার সাথে। ঈশান ভাবল কি করা যায়। চোখ বন্ধ করে মোটামুটি একটি দৃশ্যক্রম সাজিয়ে নিল। মনে মনে ভাবল কাল সকালেই শুরু করবে। এমন সময় ডাক পড়ল রাতের খাবারের জন্য। রাতে ঈশানের শোবার ব্যবস্থা হলো সামনের বৈঠকখানার পাশে একটি একজনই খাটে, আর জয়া শুলো প্রত্যুষের শ্যালিকার সাথে। তখন রাত্রি প্রায় 1টা। জয়ার ঘুম ভেঙে গেল। হঠাৎ তার মনে হলো বাইরে উঠোনে দাঁড়িয়ে কেউ যেন ডাকছে, কিন্তু এই অচেনা জায়গায় তাকে কে ডাকবে? একটু পরে আবার ডাক শুনল, মা জয়া, শুনতাছস? এ কি? এ তো মামার গলা। গলায় কেমন যেন ভয় আর আরতি ছিল। কি হলো হঠাৎ? জয়া উঠে বসল। পাশে ঘুমন্ত মেয়েটাকে জাগানো তার উচিত নয় ভেবে নিজেই হেঁটে চলল। দরজার সামনে দাঁড়াতেই পেছনে কারোর পদধ্বনি শুনে সম্বিত ফিরল জয়ার। এ কি? এত রাতে এখানে কি করছে সে? কেন এসেছিল? হ্যাঁ হ্যাঁ, তার মামার গলা শুনে, কিন্তু এত রাতে তার মামা আসবে কোথা থেকে, তাও এখানে? এবার ভয় করতে শুরু করলো তার। এমন সময় তার ঘাড়ে একটি হিম শীতল স্পর্শ লাগলো। ভয়ে সমস্ত শরীর শিউরে উঠল তার। জয়া ভীত বিহ্বল স্বরে বলল, কে কে? আস্তে, আমি রে, আমি। ফিস ফিস করে বলে ঈশান। একটু থেমে আবার বলে, তুই এখানে কি করছিস? কে যেন ডাকলো বাইরে থেকে। তোর মাথা, এত শীতে শিয়াল কুকুর পর্যন্ত রাস্তায় বেরোয়নি, তোকে আবার কোন মানুষ ডাকবে রে? যা শুয়ে পড়। তোমার হাতটা অমন ঠান্ডা কেন? বোঝো কাণ্ড, হাতটা অনেকক্ষণ কম্বলের বাইরে ছিল, জমে গেল। যাই কম্বলের ভেতর, তুইও যা। আর হ্যাঁ শোন, উল্টো পাল্টা কিছু ভাববি না, চোখ বন্ধ করে ঘুমোবি। আচ্ছা, গুড নাইট। গুড মিড নাইট।
সকালে প্রায় 7:30টার দিকে ঘুম ভাঙল ঈশানের। আর মোড়া ভেঙে বাইরে এলো সে। হালকা কুয়াশার আস্তরণ চারপাশে, শীত লাগছে। মুখ ধুয়ে নিয়ে খাকি রঙের শালটা গায়ে চাপিয়ে নিল ঈশান। সম্ভবত পিঠে তৈরি হচ্ছে, নতুন চালের গুঁড়ো আর গুড়ের পিঠে। কিন্তু ওতে খুব বেশি আগ্রহ নেই ঈশানের। আজ যে করেই হোক রহস্য ভেদ করে ওই মকর কুণ্ডল খুঁজে বের করতেই হবে। ঘরের ভেতরে গিয়ে সে ঘুমন্ত জয়াকে ডাকে, এই জয়া, ও আর একটু ঘুমোতে দাও না। বেশ, তুই ঘুমো, আমি তাহলে চললাম কুণ্ডল খুঁজতে। তরাক করে উঠে বসে জয়া, বলে ওঠে, আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। ঈশান হেসে বলে, অত ব্যস্ত হোস না, আমি আছি। মিনিট 20 পরে 8টার দিকে জয়া বের হলো। উঠোনে চেয়ার নিয়ে বসেছিল ঈশান। জয়া উঠে আসতেই উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে ঈশান বলল, পড়েছিস ধাঁধাটা? হ্যাঁ। বুঝলি কিছু? থোড়া থোড়া। বলতো স্টার্টিং পয়েন্ট কোনটা? নাগাড়ি, তাই তো? একদম। নাগাড়ি মানে কি? নগর বা নাগাড়া জাতীয় কিছু কি? না রে, ভাষাটা বাংলা, কাজেই নাগাড়ি কথাটা কোনো অপভ্রংশ নয়। তবে সন্ধি বিচ্ছেদ করতো। নাগা যোগ অরি নাকি নাগ যোগ আড়ি, কোনটা? নাগ প্লাস ওরি। নাগ আর ওরি মানে কি? নাগ মানে সাপ, আর অরি মানে তো শত্রু। এতক্ষণে কিছু ঠিক বলেছিস। কিন্তু সাপের শত্রু কে বাপি? একটু মাথাটা খাটা রে মা। ওই যে হরি মন্দিরে চলে এসেছি। নাট মন্দিরে গীতা পাঠ হচ্ছে। একজন মধ্যবয়স্ক শিক্ষক বসে গীতা পাঠ করাচ্ছেন জনা 25 ছাত্রছাত্রীকে, আর তার মুখে শুনে শুনে পুনরাবৃত্তি করছে তারা। আর নাট মন্দিরের এক কোণে চেয়ারে বসে আছেন বৃদ্ধ পূজারী। ঈশান তার দিকে তাকিয়ে মৃদু হেসে হাত জোর করে মাথা নাড়ল। পূজারীও মৃদু হেসে মাথা নাড়ালেন প্রত্যুত্তরে। এবার জয়া বলল, ইউরেকা, পেয়েছি। বল এবার। হরি মানেই তো বিষ্ণু, আর বিষ্ণুর বাহন গরুর পাখি তো সাপদের শত্রু। নাগাড়ি বলতে কি তবে গরুর? অপশন 1। অপশন 2 হলো নকুল বা পেঁচি। বাপি, চতুর্থ পাণ্ডবের নামও তো নকুল। দারুণ অনুমান, তবে এক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, কারণ চতুর্থ পাণ্ডব নকুলের সাথে সাপের কোনো শত্রুতা ছিল বলে মহাভারতে পাওয়া যায় না। খোঁজ জয়া, খোঁজ। গরুরের মূর্তি বা বেঁজির মূর্তি এই মন্দিরের বাইরের দেওয়ালের টেরাকোটাতেই আছে। নিষ্প্রয়োজন পিতাশ্রী, আপনার পেছনে দেখুন। ঈশান পেছনে তাকিয়ে দেখল একটি মোটা স্তম্ভে হাত জোড় করা গরুরের মূর্তি, দুই পাশে তার প্রসারিত ডানা। হাত জোড় করে তাকিয়ে আছে শ্রী হরির দিকে, আর তার পা দিয়ে চাপা আছে একটি বৃহদাকার নাগ। এবার ঈশান জয়াকে বলল, স্টার্টিং পয়েন্ট পেলাম, এবার বল পুষা মানে কি? বেদে পুষা নামটি পাওয়া যায় বলে পড়েছি। আচ্ছা, কোণারকের সূর্য মন্দির সম্পর্কে পড়েছিস? উড়িষ্যার কোণার্কে অবস্থিত, সম্ভবত 12 শতকে। হয়েছে হয়েছে, আমার মা হয়েছে। ইতিহাস জানতে চাইনি। ওখানে সূর্যদেবের কটা মূর্তি আছে? একটাই তো। না, 3টে মূর্তি। প্রভাত সূর্যের নাম পুষা, মধ্যাহ্ন সূর্যের নাম মার্তণ্ড এবং সন্ধ্যা রবির নাম সবিতা। মার্ভেলাস! তার মানে পূর্ব দিকে 20 পা যেতে হবে, পুষা পানে, অর্থাৎ পূর্ব দিকে যেতে হবে। গুনে গুনে 20 পা ফেলে গরুর স্তম্ভটির ডান দিকে চলে গেল ঈশান আর জয়া। যখন থামল তখন তাদের সামনে মন্দিরের পুরনো সীমানা প্রাচীর। প্রাচীর ভেদ করে একটি অশ্বত্থ গাছ উঠে এসেছে। এবার ঈশান বলল, ত্রিংশপদ কৈলাসের দিকে। বল কোন দিকে? কৈলাস মানে উত্তর। আর আরে ওই যে দুর্গেশগড়ের গুপ্তধন মুভিতে দেখোনি? তাহলে আর কি, চল সেদিকে। ঈশানরা এবার এসে থামল একটি প্রাচীন বেল গাছের নিচে। বেল গাছটি বেশ মোটা, সাদা সাদা ফুল আর কচি কচি বেলে ভর্তি গাছটা।
আর গাছের তলাটি পাকা করে বাঁধানো, তার উপর অমসৃণ পাথরের শিবলিঙ্গ, পাশে ত্রিশূল পোঁতা, তাতে ডমরু বাঁধা। ঈশান হেসে বলল, হ্যাঁ, কৈলাসই বটে। বাম দিকে তাকিয়ে দেখল অগভীর ছোট পুকুর বা ডোবার মতো একটি